নমস্কার। তোমরা কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুন্দর আছো, সুস্থ আছো। আজ 8/2/2024 এই ভিডিওটা তৈরি করার একটি বিশেষ কারণ, আজ আমার অত্যন্ত প্রিয় আমার বড় পিসির ছোটো মেয়ে ছর্দি সকাল 8:30-9টার আশেপাশে আমাকে দুঃখের সঙ্গে একটি কথা বলল। সেটা পরে বলছি। সেটি কথাটা বলে আমার অতি অবশ্যই খুব কষ্ট হলো মনে। তার কারণ হচ্ছে, এটা হচ্ছে মাঘ মাস, আগামী সপ্তাহে সরস্বতী পুজো, আর কিছুদিন আগেই গেছে দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, ভাই দ্বিতীয়া, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, এরকম কিছু উৎসব, বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব কিছুদিন আগে গেছে। তো আমার 48+ বয়স হলো। তা আমার বয়স, এতটা বয়সে আমার দাদা, দিদি, ভাই, বোন থাকা সত্ত্বেও কোনো একটি পারিবারিক বিবাদে আমার চন্দ্রনগর শহরে বেড়ে ওঠা ছোটো থেকে। তা আমি দিদিদের হাতে যে ভাই ফোঁটা, আমার দিদারা দিত অতি অবশ্যই, কিন্তু দিদিদের হাতে যে ফোঁটা, মাতৃস্নেহে যে ভাই ফোঁটা, আর আমার বড় পিসির মেয়েরা হয়তো আমার থেকে কিছু দিনের বা কিছু বছরের বড়, সেটার থেকে বড় ব্যাপার হলো তাদের মধ্যে যে স্নেহ আছে, সেই স্নেহের মধ্যে আজও মাতৃসুলভ স্নেহ কিন্তু লুকিয়ে আছে। তো আজকে তারই মধ্যে ছর্দি একটুখানি দুঃখ প্রকাশ করলো। দুঃখ প্রকাশ করার প্রধান কারণ হচ্ছে, আমার সঙ্গে, আমার বাড়ি হচ্ছে ধারসা, রামরাজাতলা ধারসা। তা আমার যখন বয়স 5 বছর 6 বছর পর্যন্ত, তখন ওই বাড়ির একটা স্ট্র্যাটেজি যদি বলা যায়, তো একটা স্ট্র্যাটেজি আছে। ওই বাড়ির ছেলেরা মায়ের প্রতি খুব সহানুভূতিশীল, অর্থাৎ আমার ঠাকুমা ভবানী মুখার্জি। আর একটা বিষয় হলো, কেউ কোনো পার্টিকুলার চিরস্থায়ী কাজ করব না, অপরের বাড়ির মেয়েকে নিয়ে আসবো, তার বাড়ির সম্পত্তি, তার বাড়ির বিষয় আশয়, তার সোনা দানা, বিভিন্ন রকম এইগুলোর ওপর ভোগ করব, ফোকর দালালি মারব, আর হচ্ছে তাকে দিয়ে বাড়ির ঝিয়ের মতো কাজ করাবো। এই হচ্ছে ওই বাড়ির হচ্ছে একটা ট্র্যাডিশনাল দিক ছিল। তো যথারীতি আমার মায়ের একটা বড় ধরনের শারীরিক অসুস্থতা ছিল, যেটা হচ্ছে মৃগী রোগ, অনেকেই জানো বন্ধুরা। আর তোমার বাড়ির লোক, তোমরা তো জানোই আমার মায়ের কী ছিল না ছিল। অতি অবশ্যই তোমরা ছোট ছিলে, শুনেছো। অনেকেই আমার মাকে আজও, বড় মাইমাকে ভালোবাসে। তা মা ওই বাড়ির মার ধর খেয়ে থাকতে পারিনি। কাঁদতে কাঁদতে আমার বয়স যখন 6 বছর 7 বছর ছিল, আমাকে আমার মামার বাড়িতে নিয়ে চলে আসে। তা আমি যাই হোক গিয়ে ওখানেই বেড়ে উঠি। কিন্তু বেড়ে উঠলেও বাবা তো রয়েছে এতে, হাওড়া রামরাজাতলা ধারসায়। তা সেই টানটা, পিতৃ টানটা, সেটা তো মুছে ফেলার নয়। আমি আবার ঠিক 10 বছর বাদ দিয়ে, অর্থাৎ 70-এর শেষে আমি চন্দ্রনগরে আসি। 80 দশকটা বাদ দিয়ে 90 দশক থেকে আবার ধারসার বাড়ি আমি আমার বাবার কাছে
যাতায়াত শুরু করি। তো গিয়ে মজার বিষয়, ওই বাড়ির ক্যারেক্টার হচ্ছে দুটো করে বিয়ে করা, অর্থাৎ একটা করে মেয়েকে বিয়ে করে আনা, তার ওপর নির্যাতন করা, 100% নির্যাতন করাই বলবো, তাকে মারধর করা, তার জিনিসপত্র বাপের বাড়ি থেকে দিয়ে দেওয়া, সেই সব জিনিসপত্র কেড়ে নিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া, এটা নারী নির্যাতন ছাড়া আজকের ডেটে আর কিছু হয় না। তাই এটা ছিল ওই বাড়ির পুরুষ মানুষের ক্যারেক্টার। তো আমার বাবাকে দেখার পর দেখতে পেলাম যে বাবা সেই মুহূর্তে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছে। যে কোনো ব্যাপারে, আমি ওই 10টা বছর ছিলাম না, যে কোনো ব্যাপারে আর কি শোকগ্রস্ত, সে আমি না থাকার দরুন, আমার মা না থাকার দরুন, বা যে কোনো পার্সেন। অতি অবশ্যই আরেকটা বলে রাখি, আমার বাবা কিন্তু চন্দননগরে আসতো, এসে দেখা সাক্ষাৎ করতো। আর এর মধ্যে তো বাড়ির কাজের মেয়ে চলে গেছে, আমার মা ছিল, বাড়ির কাজের মেয়ে চলে গেছে, বাড়ির কাজ কে করবে? আবার আমার বাবার বিয়ে দিয়ে দিয়েছে। হ্যাঁ, বাড়ির কাজের সেই সম্পর্কে আমার তো অতি অবশ্যই মা হয়, সেই আবার বিয়ে দিয়ে সেই মায়ের ওপর একই রকম নির্যাতন, একই রকম অত্যাচার করে এসছে। সেটা কিন্তু আমি যেতাম 92, 93, 94, 95, 96, 97 সাল পর্যন্ত যেতাম, বছরে একবার দুবার করে যেতাম, থাকতাম, 4 দিন 5 দিন করে থাকতাম। আর আমার সামনে, আমি যেহেতু বাইরে থেকে গেছি, আমার সামনে টর্চারটা হয়তো করতে পারতো না, কিন্তু আমি বিষয়টার ওপর ফলো আপ রাখতাম, অ্যাটিচিউডের ওপর ফলো আপ রাখতাম। তো যাই হোক গে, প্রত্যেকের ভালোবাসার ব্যক্তিগত জীবনে ঢোকার ইচ্ছা ছিল না। তবে একটা জিনিস অতি অবশ্যই মা তারা, বাবা তারানাথের কাছে কামনা করতাম, যেন প্রত্যেকের সুমতি দিক। পাপ বাপকে ছাড়ে না, সেটা যেমন ঠিক কথা, কিন্তু ভুল করলে যে ঠিক করা যায় না, এটাও আবার মানি না। একটা মানুষ ভুল করতেই পারে, আবার সে ঠিকও করতে পারে। তো যাই হোক বন্ধুরা, আর তোমার বাড়ির লোক শুনছই, মতো অবস্থায় আমি 97 সালের পর থেকে আমি একটুখানি নিজের সাংসারিক ব্যাপারে, আমার বাড়িতেও সেই জমি জমা কত অশান্তি, আমিও বাড়ি থেকে বেরিয়ে গেছি, গিয়ে যাই হোক বিয়ে থা করেছি, আমার 3টে সন্তান আছে, তোমরা তো দেখেছি ভিডিওতে। নিয়ে মধ্যিখানের আবার বিগত 10টা বছর আর কোনো রকম, যেহেতু প্রত্যেকেরই সংসারের চাপ, নানা রকম কাজকর্মের মধ্যে ব্যস্ত, যাওয়া হয়নি। ইতিমধ্যে আমার ছেলে একটু বড় হতে বললাম, চ তো ঠাকুরদাদার সঙ্গে দেখা করে আনি। তা দেখা করতে গিয়ে সেই মুহূর্তে একটুখানি শকেট হই। আমার সেজ পিসি অত্যন্ত ভালো, অত্যন্ত আমাকে মাতৃস্নেহ করে, মাতৃস্নেহী ভালোবাসে। তো সেজ পিসিও একজন দুঃখিনী মা। আমার একটা ভাই আছে, রঞ্জু দাদা, ও মামার বাড়িতে মানুষ, আমার মতো। আমাদের বাড়ির পরিবারের অনেকেই মামার বাড়িতে মানুষ, আমি যেমন মামার বাড়িতে মানুষ, আমার সেজ পিসি ছেলে, সেও মামার বাড়িতে, অর্থাৎ সেজ পিসিও আর কি যে কোনো কারণবশত, অজ্ঞাত কারণবশত বাপের বাড়িতেই দিন যাপন করে এসছে। আমার মেজো কাকুর ছেলে, সেও মামার বাড়িতেই মানুষ। অর্থাৎ আমরা প্রত্যেকেই, এই আমার ভাই আছে রঞ্জু দাদা করি, আমি যেতাম, ক্যারাম বোর্ড খেলতাম। আমার একটা ভাই আছে রাজু বলে। তো যাই হোক, এরা আমার প্রচণ্ড স্নেহের, প্রচণ্ড ভালোবাসার, খুব মিস করতাম ওদেরকে, তাই ছুটে দৌড়ে চলে যেতাম। তো যথারীতি যখন ছেলেকে নিয়ে গেলাম ধারসায়, সেটা 2010 সাল। তো এইটা হচ্ছে আমার ধারসার বাড়ি, এটা হচ্ছে আমার কাকিমা, আর এটা হচ্ছে আমার ঘর, এখন তালা চাবি দিয়ে বন্ধ পড়ে আছে। আমার ভাইও এখন থাকে না ঘরের মধ্যে, আমার মায়ের খাটফাট সমস্ত কিছু আছে। তো যাই হোক গে,
বলতে বলতে একটু আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। যথারীতি গিয়ে শুনলাম যে আমার বাবা এবং আমার ঠাকুমা তারা হঠাৎ করে, মানে আমরা তো এখন শুনতেই পাই যে রাত্রি যার সঙ্গে কথা বলে শুনলাম সকালবেলা তার সঙ্গে আর কোনো যোগাযোগ করার রাস্তাই নেই, কোনো ইন্টারনেট কানেকশানই আজকের দিন পর্যন্ত পৃথিবীর তৈরি হয়নি, পৃথিবীতে কোনো সায়েন্টিস্ট তৈরি করতে পারিনি। তো যাই হোক গে, আমার বাবা নেই, গত হয়েছে। যথারীতি ওখান থেকে আমার মা যেহেতু শাঁখাপলা সিঁদুর পরতো, ওখান থেকে ফোন করলাম। এর মধ্যে বলা হয়নি 86 সাল নাগাদ আমার ঠাকুরদা, 84-86 সালের মধ্যে আমার ঠাকুরদা গত হয়। আর আমার বাবা যেহেতু চন্দ্রনগরে আসতো, বাবা খবর পাঠিয়েছিল এরকম ঠাকুরদা মারা গেছে, তার জন্য আমরা কাজ করি চন্দ্রনগরে থেকে। এমতো অবস্থায় আমার তো ছেলেরা ঠাকুরদা দেখা হলো না, তো আমি আমার ফোন নম্বরটা দিয়ে আসি আমার সেজ পিসিকে। সেই থেকে দীর্ঘদিন বাবা নেই, এটা সবাই যে যার সে তার মতন করে জীবন জীবিকা কাটায়। আর আমরা তো চন্দ্রনগরের মানুষ, আমরা আমাদের মতো জীবন জীবিকা কাটাই। সে মতো অবস্থায় ফোনেতে কিন্তু দীর্ঘ বছর ধরে আমার বড় পিসি গত হয়েছে, আমার মেজো কাকু গত হয়েছে, আমার কাকা গত হয়েছে। সেগুলো কখনো ভিডিও কলের মাধ্যমে, কখনো এমনি ফোন কলের মাধ্যমে পরে পরে আর কি জানতে পেরেছি সেজু পিসির কাছ থেকে। সেজু পিসিরও শরীর খারাপ, কোভিডের সময় কোভিড আক্রান্ত হয়। চলতে থাকে। তো যাই হোক গে, আমার সেজু পিসিরও আমার ভাইয়েরও দাদাকে দেখার ইচ্ছে ছিল, সেজু পিসিরও ভাইপোকে দেখার ইচ্ছে ছিল। একদিন সবাই মিলে আমার বাড়িতে আসে, আমার বাড়ি ঘর দেখে। যথারীতি অনেক দিন যায়নি, পিসিরা এসছে, চলো পিসির বাড়ি যাওয়া যাক। তো পিসির বাড়িও গেলাম। আস্তে 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 প্রত্যেক ভাই বোনের সঙ্গে আবার ছোটো বয়সগুলো তো হারিয়ে ফেলেছি, আর তো ফিরে পাবো না। আবার যাই হোক ফিরে পেতে শুরু করলাম। এমতো অবস্থায় বাড়িটার তোমরা দেখতেই পাচ্ছ ভগ্ন দশা। অর্থাৎ এই বাড়িটা হচ্ছে প্রত্যেক শরিকের বাড়ি। আমার ঠাকুমার যে সকল সন্তান ছিল, সেই সন্তান হচ্ছে আমার বড় পিসি, আমার মেজো পিসি থাকে টালিগঞ্জে, বড় পিসি থাকে হচ্ছে ব্যাথরে, সেজো পিসি ওই বাড়িতেই থাকে, বাড়ির পেছনে জায়গার অংশতে বাড়ি করে আছে। আমার ছোট পিসি আর নেই, আমাদের ছেড়ে চলে গেছে। তারও একটা ছেলে আছে রনি বলে। রনির সঙ্গে আমার বেড়ে ওঠা হয়নি, মেজো পিসি ছেলের সঙ্গে বেড়ে ওঠা হয়নি। রাজা বলে দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে, টালিগঞ্জে থাকে। এইটা হচ্ছে আমার সেজো পিসি, এইটা হচ্ছে মেজো পিসি। হ্যাঁ, এটা হচ্ছে আমার মেজো কাকিমা, মেজো কাকু আমাদের ছেড়ে চলে গেছে। আর ইতিমধ্যে নকা আর সেজো কাকা, আমার বাবা, এরা কেউ নেই। নকার কোনো স্ত্রী সন্তান নেই। আর মেজো কাকুর একটি মেয়ে হেমা এবং একটি ছেলে বাবান বলে আছে। বাবানের বাড়িতে গেলাম কালী পুজোয়, বাবানের সঙ্গে ছবি তুললাম। মাথায় করে, এই যে দেখতে পাচ্ছ, মাথায় করে নিয়ে যাচ্ছে ঠাকুর। মাকে খুব শ্রদ্ধা করে, মাকে খুব ভক্তি করে, তা মাকে মাথায় করে নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, ইতিমধ্যেই বাড়িতে গিয়ে শুনতে পেলাম যেই বাড়ি প্রমোটিং করা হবে, আমি
তুমি শুনছো, তোমাকেও অতি অবশ্যই তোমাদেরকেও প্রত্যেকে বলেছি যে এই বাড়ি বসবাস করো, 500 বছর ধরে বসবাস করো। কেননা এই যে জমি ল্যান্ড, এটা হচ্ছে টোটাল ভারতবর্ষে যা ভূমি আছে, এই ভূমি হচ্ছে অতি অবশ্যই গভর্নমেন্টের ভূমি। গভর্নমেন্টের এই ভূমির ওপরে কিছু নিয়মকানুন, আইনি প্রক্রিয়া করা আছে এই ভূমির ওপরে। এই ভূমি যে বা যারা, ভারতবর্ষের ভূমির কথা বলছি, শুধু আমাদের এই বাড়ির ভূমির কথা নয়, যে ভূমির ওপরে যে বা যারা বসবাস করছো, আইনসম্মতভাবে বসবাস করছো, তারা অতি অবশ্যই ওই ভূমির অংশীদার। তো আমার প্রত্যেককে একটাই কথা বলার ছিল যে হ্যাঁ, তুমি অংশীদার। যদি একা মালিক হতে, তোমার বাড়ি যেহেতু এটা সবাইকার বাড়ি, তো অতি অবশ্যই তুমিও অংশীদার। তো সবাই বসবাস করো, রক্ষণাবেক্ষণ করো প্রচুর। আজকের দিনে পর্যন্ত প্রচুর 200-500 বছরের বাড়ি আছে যারা রিপেয়ারিং করে বসবাস করে আসছে। পুনর্জন্ম মানে পরের জেনারেশান বসবাস করে আসছে। তাই এক্ষেত্রেও হয়তো সম্ভব, কিন্তু কোনো কাকা বা কেউ কিছুই আর কি, আরে হয় না, সবাই সবাইকে দূর থেকে ভালোবাসে, কাছে এলেই যেন বারুদের মতো জ্বলে ওঠে, এরকম হয়তো ওই পরিবারের মধ্যে কিছু একটা ব্যাপার আছে। আমার মতো সবাই হাসি খুশি ফানি মানুষ নয়, হয়তো থাকতেও পারে। যে কোনো কারণে প্রত্যেকের বাড়ি কেন করবো, এই করতে করতে বাড়িটা আজকে ডেমলিশ অবস্থায়, তোমরা দেখতেই পাচ্ছ বাড়িটার অবস্থা, ভগ্নদশা। তা বাড়িটা প্রমোটিং করার চিন্তাভাবনা হয়েছে, তো ভালো কথা, প্রমোটিং হোক। আমি শুধু প্রত্যেককে একটি কথা বলে এসেছিলাম যে আমার পিসিদের সঙ্গে দীর্ঘদিন 13-14 বছর ধরে ফোনে আলাপ, আমাকে বলেনি, একটু হলেও সাময়িক দুঃখ পেয়েছিলাম। দুঃখ হওয়াটা স্বাভাবিক, অন্যায় কিছু নয়। কী কারণে, রাজু আমার যে ছোটো ভাই, ও দেখছি বাড়ি ছেড়ে চলে গেছে। ওই বাড়িতে নাকি ঝগড়া অশান্তি মারপিট এছাড়া আর কিছু নেই। মানে কথায় কথায় তুই খারাপ আমি ভালো, এই একটা লড়াই কিন্তু ওই বাড়ি ছোটোবেলাতেও দেখেছিলাম, আজকেও কান পাতলে শুনতে পারি। তো যাই হোক গে, এই তুই খারাপ আমি ভালো, এই একটা লড়াই প্রতিযোগিতা ওই বাড়িতে চলতে থাকে। অর্থাৎ খারাপ ভালো না করে আমরা সবাই মানুষ, আমরা সবাই মিলে একসঙ্গে ভালোভাবে বাঁচবো। ছোটোকে ছোটো স্নেহ দেবো, বড়কে বড়রা ছোটোকে স্নেহ দেবে, ভালোবাসা দেবে, পাশে থাকবে, ছোটরা বড়দেরকে সম্মান করবে। আর কেন জানি না, একটা আত্মসাৎ একটা ব্যাপার ওই বাড়ির মধ্যে। এই যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এই বাড়ির মধ্যে একটা আত্মসাৎ, মানে অপরের জিনিসকে আমার করে নেওয়ার যে একটা প্রবণতা এই বাড়ির মধ্যে থেকে গেছে। এখানে নকাকুর প্রচুর অনেক কিছু জিনিসপত্র ছিল, সেসবও আজকে ঘরে গিয়ে দেখছি যে নেই, সব বেচে কিনে খেয়ে নিয়েছে। সে যাই হোক গে, কিছু তো করার নেই। কিন্তু আমরা বলি কি, বাড়িটা তো সকলের বাড়ি, একা একা এরমভাবে বেচে কেনা করে খেয়ে নেয়। পিসিদের তো বিয়ে হয়ে গেছে, তারা সব কেউ ব্যাথরে থাকে, কেউ টালিগঞ্জে থাকে। এক পিসি নেই, শালকিয়া থাকতো, নেই, তার সন্তান আছে। তো যাই হোক গে, আমি প্রত্যেককেই একটাই কথা বললাম যে যাই করো, প্রতাপ মুখার্জির অংশটা বিক্রি করার বা ডেভেলপমেন্ট করার বা ডেমোলিশ করার আগে অতি অবশ্যই কিন্তু মুকুল মুখার্জির থেকে অনুমতিটা 100% নিও। তার কারণ হচ্ছে, প্রতাপ মুখার্জির বড় সন্তান মুকুল মুখার্জি আজও জীবিত, তারও 3টে সন্তান আছে। আছো ব্যক্তিগতভাবে থাকছো, আমার পিসি, আমার কাকা, প্রত্যেককেই, আমার দিদিদের প্রত্যেককেই একই কথা, ভোগ দখল করো, বিক্রি করে দেবো এই করো না। আর দেশের আইনের কথা যদি বলো, আইনের শরণাপন্ন হতে হলে আগে উকিলের
লয়ার অর্থাৎ আইনের যে বন্ধু, লয়ার আইনের যে বন্ধু, তার শরণাপন্ন হতে হবে। অর্থাৎ আমাদের যে উকিল বন্ধু যারা আছেন, যারা আইন রক্ষক, আইনকে রক্ষা করেন, দেশের সংবিধানকে রক্ষা করেন, তাদের কিন্তু আগে হচ্ছে ওটা কর্ম, তার কিন্তু ওটা মাদার কনসেপ্ট, তার কিন্তু ওটার ওপরই কিন্তু বেঁচে থাকা। অর্থাৎ যে খুন করে তার হয়েও কিন্তু উকিল দাঁড়ায়, যে প্রমাণ করে যে খুনি নয় বা ভুল বশত করে ফেলেছে, আবার নিরপরাধ মানুষের পাশেও উকিল দাঁড়ায়। এখন উকিলে যুদ্ধ হবে যে কে ঠিক আর কে ভুল। কোর্টে যাবে বিষয়টা, উকিলে যুদ্ধ হবে যে কে ঠিক কে ভুল, কে প্রমাণ দেবে, হ্যাঁ এ ঠিক নয় ভুল, ও প্রমাণ দেবে, আমি আবার প্রমাণ দেবো ভুল। তাই ঠিক ভুলের মধ্যে গিয়ে লাভ নেই। আর একটা কথা তোমাদের মিস্টেক করে গেছি, আমি হঠাৎ করে সুগার আক্রান্ত হই, মধুমেহ রোগে আক্রান্ত হই। মধুমেহ রোগে আক্রান্ত হওয়ার পর আমার যে সেজ অফিসির ছেলে, মানে আমার খুবই, আমি ওকে দেবতুল্য হিসেবে, দেব সন্তান হিসেবেই মানি। ওর মধ্যে গাইডনেস করার একটা প্রবণতা আছে, প্রত্যেককে আঁকড়ে ধরে চলার প্রবণতা আছে আমার যে রঞ্জু দাদা। তা আমি কথার পৃষ্ঠে কিন্তু কথা বলেছিলাম যে আমাকে না জানিয়ে যদি করো আমি কিন্তু স্টে অর্ডার নিয়ে আসবো। তা সেই পরিপ্রেক্ষিতে আমাকে হঠাৎ করে আমার ওই দাদা বলি, আমার ভাই হয় কিন্তু ওকে এতটাই ভালোবাসি, ওকে বলি দাদা। ওকে বলেছিলাম, ও আমায় বলেছিল যে দাদা এরকম কিছু এই কোর্ট কেসের মধ্যে যেও না, তাহলে আবার তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি প্রতাপ মুখার্জির ছেলে কিনা। তাই সেই দিনকে ও কিন্তু আমার ছোট হয়েও কিন্তু আমাকে একটা জিনিস কিন্তু শিক্ষা দিয়েছে, অর্থাৎ ছোটোর থেকেও কিন্তু শিক্ষা নিতে হয়। সত্যি তো, আমি তো ওই বাড়িতে বড় হইনি, যাতায়াত করি, খাই দাই, থাকি, ঘুমোই, সব ঠিক আছে, কিন্তু ওই বাড়ির ওইখানে স্কুলে পড়াশুনো করিনি, পড়েছি ওখানে ধারসা প্রাইমারি স্কুলে পড়াশুনো করেছি, সেটা ক্লাস 1-2 অবধি। তারপর চন্দননগর স্কুলে ভর্তি হই। তা কোর্ট আইন কিন্তু মুখের কথা কিন্তু শোনে না, কিন্তু প্রমাণ চায়। প্রমাণ ছাড়া কোর্ট কিন্তু, আজও আমার মা জীবিত, কিন্তু মা যে অবস্থায় আছে, মা কোর্টে যাওয়ার অবস্থায় নেই। হ্যাঁ, আর মা কিছু চাওয়ার জায়গা, আমাদের চাওয়ার জায়গায় আমরা কেউ নেই অ্যাকচুয়ালি। আমাদের হচ্ছে তুমি ঠকাবার যে একটা মানসিকতা নিয়েছো, প্রবণতা নিয়েছো যে ঠকাবো, ফাঁকি দেবো, এই যে একটা কারোর মনের মধ্যে প্রবণতা দেখা দিয়েছে, এই প্রবণতার অ্যাকচুয়ালি তাকে বারণ করেছি যে এটা করো না, কিছু লাগলে আমার থেকে নাও, কেন তোমরা আমাদের প্রিয়, অপ্রিয় তো নয়, নাও, কিন্তু এটা করো না, এটা কিন্তু বাজে লাগে। কেন দেশের আইন সংবিধানকে বুড়ো আঙুল দেখানো। আজকের দিনেও কিন্তু কিছু মানুষ ওই বাড়িতে থেকে বিজেপি করছে, ভারতীয় জনতা পার্টি দলটা করে, কিন্তু তাদেরকে বলবো যে জনতা পার্টি দল করছো, জনতা পার্টি কিন্তু কাউকে ঠকায় না, বিজেপি কাউকে ঠকায় না। তোমরা এমন কোনো ভুলচুক কাজ করে ফেলো না যাতে পার্টির বদনাম হয়। আগামী ইলেকশান আছে, পার্টির যাতে বদনাম না হয় এদিকেও নজর রেখো। কেননা ওই পার্টিটা এখন দেশ চালাচ্ছে, তো দলের মধ্যে থেকে কেউ কীরকম এরম ধরনের যদি ঠকানোর প্রবণতা দেখা যায়, কিন্তু তাতে দলের ক্ষতি হবে, তখন কিন্তু দল থেকে তোমাদেরকেও নানা রকম করতে পারে। তো যাই হোক গে, ওইদিকে বিস্তারিত যাচ্ছি না। এখন ঘটনাচক্রে সেই আমার ভাই বলার পর থেকে আমি প্রত্যেকের সঙ্গে যতটুকুনি আলাপ পরিচয়, যে সম্পর্কের, তার সঙ্গে এই সকল
ভিডিওগুলো আমি তুলে রেখেছিলাম। অর্থাৎ আমি একজন ইউটিউবার, আমার ভিডিও করাটাই কাজ। এটা চিন্তা করে আমি ভিডিও করিনি যে এটা আমার কোনো আইনগত দিকে, সাক্ষীগত দিকে কাজে লাগবে। তো যাই হোক গে, এই সকল ভিডিওগুলো দেখতে পাচ্ছ, আমার দিদিরা আমায় ফোঁটা দিচ্ছে, আমার বড় বেশি মেয়েরা আমায় ফোঁটা দিচ্ছে। আর যে সকল আইনের রক্ষক, যে সকল মাননীয়া আছেন যারা, যদি কখনো আইনি জটিলতা হয়, আশা করি এই ভিডিওটাই যথেষ্ট। আমার প্রতাপ মুখার্জির বড় সন্তান হওয়ার ক্ষেত্রে আমার একটি ছোট ভাই আছে রাজু, তাকেও আমি প্রচুর স্নেহ করি, ভালোবাসি, তাকে মিস করি। আজকের দিন পর্যন্ত তার সঙ্গে আমার দেখা হয়নি, কিন্তু কথা কিন্তু প্রতিদিন হয়, প্রতিদিন কিন্তু কথা হয়, ঠিক যেমন ভাইয়ের সঙ্গে দাদার কথা হয়। খুব আনন্দ, খুব ভালো ছেলে, খুব ব্রিলিয়েন্ট ছেলে, প্রচণ্ড ব্রিলিয়েন্ট ছেলে। তো যাই হোক গিয়ে সেই সকল বিষয় আসার সঙ্গে সঙ্গে এখন ঘটনাচক্রে আমার ছোটো কাকা আর মেজো কাকিমা ওই বাড়িতে আজকের দিন পর্যন্তই ভগ্নদশা অবস্থায় বসবাস করছেন। মেজো কাকিমা তলাকার ঘরে থাকে, আমাদের পাশের ঘরেই থাকে, আর ছোটো কাকা অপুরকার ঘরে থাকে। ছোটো কাকা প্রমোটিংয়ের জন্য দৌড়াদৌড়ি করছে অতি অবশ্যই, যাতে হয়, বাড়িটা ভেঙে পড়ছে। আমার ছোটো কাকার সঙ্গে কথাবার্তা হলো। শোনো না, বলছি আগের দিন তোমাকে যে জন্য ফোন করলাম, বলছি আমি শুনলাম আসলে মিটিং করলে আমায় কিছু বললে না তো? বাবানকে ওটা ওদের মিটিং করেছে, বাবানকে অ্যালাউ করিনি, রাজুকেও অ্যালাউ করি। তুই ফোন করেছো, রাজুকেও ফোন করেছো, আমায় বললো তো? না, রাজু বললো আমি ওদের ব্যাপারে নেই, ও বেতরে পাঠটা করে নি। ও আচ্ছা, আমি আমাদের জন্য নেবো, আমি তোর কথা বলি। বেতর আবার একটা নতুন ফ্যাংরা বার করলো, ফ্যাংরা বার করলো। ওরা বলছে কত কি হবে জানি না, আমাদের G+3 ওপর আমাদের 3000 স্কয়ার ফুট হিসেবে দিতে হবে। তা এ বললো যদি ওখানে রেশিও যায় তাহলে আমি দেবো, আমি 2-4 দিনের মধ্যে জানাবো। হ্যাঁ, 2-4 দিন আজকালের মধ্যে জানাবে কোনটা কি সিদ্ধান্ত নেয়। বলছে বাড়ির আগে যদি হওয়ার আগে নেয় তাহলে আপনি জমি হিসেবে দাম পাবে, আর যদি এখন আমি কত স্কয়ার ফুট উঠবে না উঠবে উত্তম মাথা মারতে। আবার বললো মামা একটু দেখো, বড়দির খুব টাকার দরকার, আমার তো 1 লাখ টাকা এখন চাইছে, দিয়ে দে থাকে তোর কাছে, একটুখানি অবস্থা খারাপ, আর দিয়ে দে, অসুবিধা নেই। টুকদি বললো যে আমি ছোট মামাকে ফোন করেছিলাম, মেসেজ পাঠিয়েছে আমাকে, মেসেজ ফোন করেছিল, আমাকেও মেসেজ পাঠিয়েছিল। তারপর ওই আমাকে তোর কথা বললো, আমাকে এই করতে বলেছে, ওই কেস করবে, আমি একটা ঘরে থাকবো, কাকিমা থাকবে, রঞ্জুর থাকবো, ওই কি সব বলেছি। বললো আমাকে এইসব প্রলোভন দিয়েছে, কি বলে করে দেবো, কেস ফেস করবি, ওকে দিয়ে সই কাটাবি। ওই 2-4 দিন, আজ শুক্রবার, শনি রবি সময়, তো কালকে কিছু বলবে, প্রমোটার শুনে তারপর জানিয়ে দেবো সবাইকে। প্রমোটার তো তোমার পকেটের লোক, তুমি ইন্ডিভিজুয়ালি কথা বলে নেবে, ব্যাস গল্প শেষ। সেটা তো বলে গেছি, এবার তোদের তো বসতে হবে, তুই রাজুতে আসবি। আবার তুমি দেখো, রঞ্জুকে আমি এক কথা বলেছি, তোমাকেও এক কথা বলেছি, যে তোমরা ডিসিশন নেবে, আমি উপযাচক হয়ে বসবো, অত আমার মাতব্বরিতে আমার পোষাবে না তোমরা থেকে গিয়ে। ওটার আমি কিন্তু বারবার করে এক কথা বলে আসছি, কিন্তু রঞ্জুকে এক কথা বলেছি যে মানে এটা যেটা ফাইনাল হবে সেটা তো একমত, তাই তো? হ্যাঁ, আমি তো এক কথা বলে আসছি প্রথম থেকে। ঠিক আছে, আমি রঞ্জুর উপর তো ওই কারণে রেগে গেলাম যে তুমি কেন আমাকে বারবার করে ঢোকাচ্ছ, আমি তো বলছি তোমাকে করতে, আমি তো বলছি ছোট আগে করতে, তাহলে করছে না কেন? আমি যদি কোনো লোকের থেকে জিজ্ঞেস করি, আমি হ্যাঁ, যদি বাইরে থেকে কেউ যদি বেশি পয়সা দেয় তাহলে সবাই পাবে বেশি পয়সা, আমি কি একটাও পাবো না? সবাই মার্কেট ভ্যালু তো যে কেউ জানতে পারে, আমি তো কারোর কাছে মাথা বিক্রি করে নেই। আমার শুধু মনে কষ্ট হলো কি, আলাম বাবা, ছোট কাকা একে বললো, বাবানকে বললো, রাজুকে বললো, আমি বলিনি, বড় পিসি মশাই বলেছিল আমাকে, বড় পিসি কেন ওদের ডাকছেন, ওরা তো নন্দা তো বলেছে আমরা আমাদের পার্টটা বুঝে নেবো, কাউকে বসতে হবে না। রাজু বাবান বললো তুমি ফোন করেছো,
মিটিং আছে আসার জন্য। হ্যাঁ, আমি আমি তোকে তোকে না আমাকে সুমন ফোন করেছে প্রথমে, যে কোনো মিটিং আছে। মিটিং আছে, ওটা তো নন্দাদের ব্যাপার, ওটা তো ওদের বড়দের পার্টিটা, ওরা বুঝবে না। আমাকে বড় পিসমশাই ফোন করেছে, যদি আসলে আসতে পারিস। ও বললো না, যদি আসলে আসতে পারিস, কিন্তু এটা ওদের মিটিং। তখন বললো না, আমার ঘরে মিস্ত্রি আছে, আমি চেষ্টা করবো। তো চেষ্টা করবো, আসেনি, আমি ফোন করিনি, ডাকিও নি। এইটা আমি মাথার মধ্যে কিছুতেই নিতে পারছি না। আমার রঞ্জু আমার ওপর একটুখানি দুঃখ পেলো বটে, কিন্তু আমি কথাটা বলতে চাইলাম, আমার কথাটার মানেটা বুঝতে পারলাম। আমি বলতে চাইলাম যে ছোট কাকা যার সঙ্গে কথা বলছে, কথা তো আমি তো সেদিনকে গেছি রে ভাই, তোমরা তো 5 বছর ধরে কথা বলছো। হ্যাঁ, আমি বললাম তোমরা উপযাচক হয়ে কথা বলো। শোনো, আমার ওটা পৈতৃক বাড়ি, আমি যখন বলছি যে ওটা ওইখানে আমার কোনো সম্পর্ক নেই, তোমাদের কথাই ফাইনাল, তাহলে তোমরা কেন আমাকে জানাচ্ছ? এইটা আমি রঞ্জুকে বলতে চাই। এই কথাটার মানে আমি কি করে বোঝাবো? আমি বারবার করে, তুমি তোমাকে এর আগের দিন ফোন করেছিলে যখন, আমি তোমাকে বললাম বন্ধু আমাকে বলছে রাজু আসতে বসতে, বসে কি করবো? এ কি পাত্র পাত্রী দেখা? আমি ও কেন বলছে তোরা কি থাকবি, কতটা কি নিবি না নিবি, তোদের মধ্যে কেউ যদি কাউকে কনসিডারেশন, কথাটা শোনো না, কথাটা আমার শোন আগে, বলো বলো বলো। তোদের মধ্যে কেউ যদি কাউকে কনসিডার করিস করবি, নাহলে সমান কি বা ইকুয়াল নিবি না নিবি, সেটা তোদের মধ্যে আলোচনা করার জন্যই বলছে। কারণ সবাই তো যদি এগ্রিমেন্টে দুজনের, তুই যদি পাপ করলো, তোকে তো এগ্রিমেন্টে আসতে হবে, এর বিনিময়ে এত টাকা পেলো, তাহলে তোর আধার কার্ড আর ভোটার কার্ড তো সাবমিট করতে হবে, 100% তোর এগ্রিমেন্টে সে তোর নামতে থাকবে। তো এটাই তো কথা, আর তো কোনো কথা নেই। আমি সেটা নয়, আমাকে যেটা বলছিল সামনাসামনি বসো, বসে কত কি কে কি করবে না করবে, একটাই কথা, ও তো আমার ভাই হয়। ও যদি বেশি নিলে, ওর যদি কোনো ভালো কাজে লাগে, আমি কি সেখানে বাধা দেবো? না না, ঠিক আছে, তাহলে এক কাজ কর, কাল পরশু করে আমি জানিয়ে দিচ্ছি, প্রমোটার কি বলে, তো প্রমোটার বলে ঠিক আছে, আপনাকে বলবো, ডাকবি, বসবি, আলোচনার মধ্যে থাকবি। আমি রাজুকেও বলে দিয়েছি যে বাবার জিনিস যেমন, তুই যেমন ছিলিস, তুই থাকবি, তুই সব কিছু করবি, দাদা এসে মাতব্বরিতা করবি, ও আমার মাতব্বরিতা পোষায় না আমার। খুব ভালো কথা, আমি পরিষ্কার বলছি, তুমি এখন ফোন জিজ্ঞেস করো না, আমি যা বলি স্ট্রেট কথা বলি। আমি দেখি কাল যদি জানাই, আমি তো ফোন করে জানাবো কি কথা হলো, কি বৃত্তান্ত। আজকের দিন পর্যন্ত আমার কাছে আসেনি, আসবে বলেছে, আসেনি, যে কোনো কারণবশত এসে উঠতে পারিনি। সবাই এসছে, এই আমার দিদিরা আমার বাড়িতে এসছে, ঘুরেছে, খাওয়া দাওয়া, হই হুল্লোড়, জগত্রী পুজোয় আনন্দ, তোমরা দেখতেই পাচ্ছ। তো এইসব ভাইফোঁটা, জগত্রী পুজো, হই হুল্লোড়, আমি দিদিদের বাড়িতে যাই, ভিডিও করি, এসব চলে। এরই মধ্যে শুনলাম যে আমার মেজ দিদি নাকি এতদিন প্রমোটিং হতে দেয়নি, মেজ দিদি নাকি এই ব্যাগড়া দিচ্ছে। আমি তো ব্যাগড়া, এই শব্দটাই তুমি আশ্চর্য, ব্যাগড়া আবার কি? ব্যাগড়া মানে কি, এই ওখানে প্রমোটিং হবে না, ওখানে বাড়ি যেমন আছে বাড়ি থাকবে, একে বলে ব্যাগড়া। এখন দিদি বলেছে ন্যায্য মূল্য পাবো, জিনিস ছেড়ে দেবো, এটার মধ্যে কোনো অসঙ্গতি কিছু নেই। আর কাকুরা চাইছে যে ওখানকার একজন প্রমোটার আছে, যেটা আমি পরবর্তীকালে শুনলাম, আমার মেজো পিসি আমাকে বলল যে শিবু অধিকারী, ওখানকার ধারসাতে একজন প্রমোটার আছে শিবু অধিকারী, উনি দীর্ঘদিন বাড়িটা নিয়ে কাজকর্ম করছে, ডেভেলপমেন্ট চিন্তাভাবনা করছে। এটা শুনে খুশি হয়েছি যে কোনো একটা মানুষ চিন্তা করছে, ভাবছে, ভালো এটা সেটা। তো ইন্ডিভিজুয়ালি সব মিটিং করা শুরু করছে। আরে বাবা, মিটিং কিসের? জমির কতটা পরিমাণ আছে, জমিটাতে আজকের দিনে 4 মেয়ে 3 ছেলের, তাদের সন্তানেরই আছে, এই তো বিষয়। এখন আমার ছোটো কাকা আর আমার সেজো পিসি, ওরা ফ্ল্যাট নেবে, ওখানেই থাকবে, ভালো কথা, এটা সুন্দর কথা। যারা থাকবে না, সেই হিসাবে এখন প্রমোটিং হবে, ফ্ল্যাট তৈরি হবে, এগ্রিমেন্ট পেপার হবে,
এই এগ্রিমেন্ট শব্দটা আমি যখন প্রথমে গিয়েই শুনলাম যে হ্যাঁ এগ্রিমেন্ট হয়েছে, তোর সব নথি দিতে হবে, তার আগে আমি প্রমোটারের সঙ্গে ফোনে আলাপ করে আমার সমস্ত নথি আমি পাঠিয়ে দিয়েছি, যে আমার প্রতাপ মুখার্জির সন্তান তার আমি টোটাল নথি আমি পাঠিয়ে দিয়েছি, সরকারি নথি। আর ওনার সঙ্গে আমার যা কথা হয়েছে, ওনাকে শুধু একটাই বলেছিলাম, এই বাড়ির ক্ষেত্রে যদি কাউকে টাকা পয়সা দেন, দেখুন আপনি তো ব্যবসা করতে আসছেন, আপনি তো কোনো আইনি জটিলতায় পড়বেন না, পড়তে চাইবেনও না, তো কাউকে টাকা পয়সা দিলে অতি অবশ্যই কিন্তু আমার থেকে একটু হলেও জানার ইচ্ছা হলে জানতে পারেন, না ইচ্ছা হলো মতামতটুকুনি, এইটুকুনি শুধু করেছিলাম। পরবর্তী সময় এটাও বলেছিলাম যে এই যে এগ্রিমেন্ট পেপার, এই যে একটা চুক্তিপত্র, এই চুক্তিটা কার সঙ্গে কার হবে? প্রমোটার একটি চুক্তিপত্র তৈরি করছে শরিকদের এগেনস্ট সঙ্গে নিয়ে, যে উনি ডেভেলপমেন্ট করতে চান, বেশ ভালো কথা, ওখানে ডেভেলপমেন্ট হবে। আবার আমার একটা প্রিয়ভাজন ওই বাড়িতেই থাকে, বলছে না মামা, হ্যাঁ 5% করে আন্ডার দ্য টেবিল সব ব্যবস্থা করে রেখেছে, ওটা 45-50। তো যাই হোক, আমি ওসবের মধ্যে যাচ্ছি না, 40-60 রেশিও ফেসিও ওসবের মধ্যে আমি যাচ্ছি না। প্রত্যেকের মুখে একটাই শুনছি যে মেজো পিসি থাকে টালিগঞ্জে, সেজো পিসি তো ওখানেই থাকে, বড় পিসি থাকে ব্যাথরে, বড় পিসি আজকে নেই, আমাদের ছেড়ে চলে গেছে, তার 3 সন্তান আছে, ছোটো পিসির ছেলে আছে, আর মেজো কাকুর 2 সন্তান আছে, একটা হচ্ছে মেয়ে আছে হেমা, মেজো কাকিমা জীবিত, এইটা হচ্ছে মেজো কাকিমা, আর হচ্ছে মেজো কাকুর ছেলে আছে, বাবানও আমার বাড়িতেই মানুষ, আজকে রেলওয়ে থাকে, বাড়ি ঘর তো নিজে তৈরি করেছে, ওরও সন্তান আছে, এইটা হচ্ছে আমার মেজো কাকুর ছেলে। তো যাই হোক গে, এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যেই হঠাৎ করে আমাকে আমার সেজো পিসির ছেলে হঠাৎ করে একদিন ফোন করে, বলছে দাদা তোমাকে একটু ধারসায় আসতে হবে। বললাম কেন সোনা, কী কারণ? আমি একটা অপরাধ করেছি, এটা কিন্তু আমি অন ভিডিও কিন্তু স্বীকার করছি, একটা অপরাধ করেছি, কিন্তু এটা অপরাধ নয়, যদি ভেবে যদি দুঃখ পায় তাহলে অপরাধ, নাহলে কোনো অপরাধ নয়। তো আমার ভাইয়ের খোঁজ অনেক করেছিলাম, যে রাজু কোথায় থাকে, রাজুকে দেখিনি, খুব ভালোবাসতাম ছেলেটাকে, যেতাম ক্যারাম বোর্ড খেলতাম, ঘুরতাম বেড়াতাম ছেলেটার সঙ্গে। হ্যাঁ, বাবা ভুল করেছে বলে ছেলেটা তো কোনো দোষ করেনি, সে তো সুবোধ সন্তান একটা, তাকে তো পৃথিবীতে আনা হয়েছে, আমি থাকতেও আর কি তাকে পৃথিবীতে আনা হয়েছে না জানিয়ে, সেটাও একটা আইন বিরুদ্ধ কাজ। তো যাই হোক, করে ফেলেছে একটা পিতা যদি ভুল করে ফেলে, বা পারিবারিক বিভিন্ন কারণবশত যদি ভুলবশত কিছু হয়ে যায়, তাদের ভুল ধরারটা এটা বাঞ্ছনীয়, যেটা হয়ে গেছে পাস্ট ইজ পাস্ট, এখন তো সেই সন্তানটা ভুল করেনি। তো সেই সন্তানটা অনেক খোঁজ করেছিলাম, আমাকে আমার দাদা রঞ্জু দাদা ভাই বলেছিল যে এরকম তার ফোন নম্বর কাউকে দেওয়া বারণ আছে। তো ভালো কথা, তার ফোন নম্বর দেওয়া বারণ আছে। তা আমি বলেছিলাম যে একটু দেখতে পেলে ভালো হতো। বলো দাদা জানো তো রাজু কাউকে দিতে বারণ করেছে, আমাকে রঞ্জু দাদা সেই অফিসির ছেলে বলেছিল রাজু কাউকে দিতে বারণ করেছে। আর না, তুমি কেন শুধু মধু দিয়ে খারাপ হবে, রাজু যদি কোনো দিন আমাকে যদি খোঁজ করে, আমায় যদি করে, তাহলে অতি অবশ্যই যথারীতি একদিন আমাকে রঞ্জু দাদা আমাকে ফোন করে যে দাদা এই বাড়িটা তো প্রমোটিং হচ্ছে, তুমি তো জানোই, তা তুমি বাড়িতে আসবে? এরকম কেন বলো শোনা? তো বললো না এরকম রাজু আসবে, তোমরা 2 ভাই সামনাসামনি বসে ঠিক করে নেবে কে কতটা কী নেবে না নেবে, তোমাদের পৈতৃক ব্যাপারটা। তো আমি একটু হলেও মুচকি হাসলাম।
তো মুচকি হাসির কারণটাও বলি। মুচকি হাসির কারণটা হচ্ছে বাড়ি কে করবে, কোটি কে না, কি বৃত্তান্ত কিচ্ছু জানি না, কত টাকা কিচ্ছু জানি না। শুধু ভূতের মতো যে ভাইটাকে আজকে বিগত 20 বছরের ওপর দেখিনি, সে ভাইটার সঙ্গে দেখা হবে, দেখা হবার সঙ্গে সঙ্গে বলবো হ্যাঁ রে তুই কত নিবি, আমি কত নেবো, এর সঙ্গে আমি বেড়ে উঠিনি। আজকে তোমাদের আশীর্বাদে, জগৎ পিতা জগৎ মাতার আশীর্বাদে আমার সব কিছু আছে। গ্লেজ, টাইলস, মার্বেল, পাথর লাগানো নেই, তাছাড়া সব আছে। যাই হোক গে, তো আমাকে বলতে ব্যাপারটা এই ভাগযোগ গুণ বিয়োগের সঙ্গে আমি ছোটো থেকে বড় হইনি। আমার নিজের চন্দননগরের বাড়ি, সে বাড়িও আমি 92 সালে ছেড়ে দিয়েছিলাম এই জমি জমার নানা রকম বিষয়। ব্যাপারটা ঠিক আমার ঠিক নয়। এটা একটা থাকার জায়গা, মাথার ওপর ছাদ আছে, জল বৃষ্টি ঠান্ডায় আটকাচ্ছে। ভালো করে আশেপাশে তাকিয়ে দেখো, তোমাদেরই আশেপাশে যারা ভিডিও দেখছো, কত বিষয় আছে। সম্পত্তি বাপ ঠাকুর দ্বারা করে গেছিলো, আজকে কেউ রাখতে পেরেছে? কেউ কি বিষয় আছে সম্পত্তি কেউ আটকে রাখতে পারে না। অর্থাৎ কিছুই নেই, সব বিক্রি পাটা হয়ে গেছে। হ্যাঁ, না তো ঝগড়াঝাঁটি অশান্তি, ও বলে আমার এটা, ও বলে আমার এটা। তো যাই হোক, এই ব্যাপারগুলোর সঙ্গে আমার ঠিক পট খায় না। সেই জন্য আমি আমার রঞ্জু দাদাকে আমি শুধু বলেছি যে দাদা, ভাইটা তো আমার আসছে, আর আমি হচ্ছে একটু ফানি মানুষ, খানা পিনা হই হুল্লোড় মস্তি এইসব, লাগে টাকা দেবে গৌরী সেন, আমি আছি, কোনো চিন্তা নেই। এইসব করো, বিষয় আসা এইসব ব্যাপারটা তোমরা বোঝো। তোমরা যেহেতু ওখানে থাকো, কি ওখানে আমি কি বলতে যাবো বলো তো, কী বিষয় আশায় কি আমি জানবো যে হ্যাঁ 1 কোটি টাকা পাচ্ছি, আমার কালকে সকালে টাকা কেউ দেবে 1 কোটি টাকা, ভাই কত পাবে আমি কত পাবো, ওর ভাইকে তুই নিয়ে নে, তুই 60 লাখ টাকা নিয়ে আমার 40 লাখ টাকা দে, তখন বলা যায় কত টাকা কি না, কি বৃত্তান্ত কিছুই জানি না। কি ভাইয়ের সঙ্গে এতদিন বাদে কোথায় জড়িয়ে ধরবো, 3 ভাই মিলে আড্ডা সাড্ডা মারবো। তো যথারীতি আমার ওই ভাই রঞ্জিতদাদা ভাই একটু আমার উপর বিরূপ প্রতিক্রিয়া দেখালো। সে ভেবে কি না ভেবে কি আমি বলতে পারবো না, হঠাৎ করে বললো, ও তুমি তাহলে তোমার ভাইয়ের মুখোমুখি হতে চাইছো না, বলো দাদা। সেটা শুনে আমার সেই মুহূর্তে একটু হলেও কিন্তু অন্তরে কাঁটার মতো লাগলো যে আমার ভাই আমাকে এরম কথা বলল। হ্যাঁ, আমি তখন নিজেকে সেই মুহূর্তে আর ঠিক রাখতে পারলাম না। আমি আমার ভাইটাকে বললাম যে ভাই, রঞ্জিতাদাই বলি, কিন্তু আমি ভাই বলি না। ভাই দেখো, তোমার ওটা কিন্তু মামার বাড়ি, আর আমার ওটা পৈতৃক বাড়ি, পিতার স্থান। আমার বাড়ির ওপর যদি এতটা টান না থাকে, তুমি কেন আমায় জোর করছো? তোমরা যা করছো, যা ডিসিশান নেবে আমার সবেতেই হ্যাঁ। আরে সবাই সব কিছু করলে আমিও পাবো, ব্যাস মিটে গেল। এখানে মানে কেউ কারো নিয়ে নিচ্ছে এরকম তো ব্যাপার নয়। তা আমার এইটুকুনি অপরাধ ভুলের জন্য, মামার বাড়ি শব্দটা ব্যবহার করার জন্য, ভাইও সেই মুহূর্তে ও অজ্ঞানে আমাকে হয়তো বলে ফেলেছিল, আর আমিও সেই মুহূর্তে হয়তো বলেছিলাম, ওর একটুখানি সকেট হয়েছিল ভাই। তো বললো, ভাই দাদা তুমি অনেক বড় কথা বলে ফেলেছো, এরপর হয়তো তোমার সঙ্গে আমার সারা জীবন কথা থাকবে, কিন্তু এই বাড়ির বিষয়ে তোমার সঙ্গে আমি আর কোনো কথাই বলবো না। আমি এটাও পরিষ্কার বলেছিলাম যে না, বাড়ির ব্যাপারে সত্যি তুমি কথা বলো না, পারলে করো, কিন্তু আমাকে ডাকাডাকি করো না। তো যাই হোক গে, এইটাই হ্যাঁ ব্যাপার। তারপর যথারীতি ছোটো কাকাও আমার ফোন নম্বর নিল, মেজো কাকিমা দিদিরা আমার ফোঁটা দিল,
দিতে প্রত্যেকেই যাতায়াত সুসম্পর্ক থাকে। পিসেমশাই, এই মানুষটার বয়স হচ্ছে 88 বছর। দেখতে পাচ্ছ ওই মানুষটাকে? 88 বছর বয়স এই মানুষটার। হ্যাঁ, খাড্ডা খাড্ডা পিসেমশাই আমায় ভালোবাসে। দীর্ঘদিন ধরে যাতায়াত করেছি, মধ্যিখানে কটা বছর শুধু যায়নি, 2010 সাল থেকে আর যায়নি। যেহেতু আমার সঙ্গে সেজ পিসির ফোনে আলাপ ছিল, কথাবার্তা হতো, আর যে যখন ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছে, অর্থাৎ আমার কাকা, বড় পিসি, মেজো কাকু, ছোট পিসি এই ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছে, সেই মুহূর্তে মানসিক অবস্থা হয়তো ভালো ছিল না, আমাকে ফোনে জানাতে পারিনি। পর মুহূর্তে কিন্তু আমি ফোনে জানিয়েছি, 1 মাস 2 মাস বাদে ফোনে জানিয়েছি আমাকে সেজ পিসি যে অমুকে নেই। তো যাই হোক গে, এইভাবে চলতে থাকলো। এখন কিছুদিন আগে এখন আমার ছোটো কাকা, উনি তত্ত্বাবধান করছে আর কি, দৌড়াদৌড়ি করছেন। ছোটো কাকা দৌড়াদৌড়ি করে এখন ইন্ডিভিজুয়ালি মিটিং করতে শুরু করেছে। ইন্ডিভিজুয়াল মিটিং করার আমি কারণটা আমি জানি না। জিনিসটা একটা আনডিভাইডেড প্রপার্টি। ইন্ডিভিজুয়াল মিটিং করার কারণটা কি এটা আমার জানা নেই। তো বড় পিসেমশাই আমাকে ফোন করে জানালো যে এরকম ফুচু এরকম ব্যাথরতে মিটিং ডেকেছে, ঝন্টু মিটিং ডেকেছে, শিবু আসছে, তুমি কি আসবে? দেখো আমাকে তো কেউ ফোন করে জানায়নি, তোমরা যেমন মিটিং করছো করো, কী হবে বললেই হয়ে গেল, মিটে গেল, কি হয়েছে, দ্যাটস অল। তো যথারীতি আমার যে দাদা আছে মেজো কাকুর ছেলে, ওকেও এই তার মধ্যে একটা কথা বলা হয়নি, হঠাৎ করে একদিন হঠাৎ করে একটা ফোন। আর রঞ্জু দাদাকে আমি বলেছিলাম যে শোনো, রাজু তো কারোর নম্বর দিতে চায়নি, বেশ ভালো কথা, আমার নম্বর সারা পৃথিবীর মানুষকে দেওয়া আছে, সারা পৃথিবীর মানুষকে দেওয়া আছে, যদি পারো আমার নম্বর দিয়ে দিও, কোনো অসুবিধা নেই। তা যথারীতি একদিন আমার ভাইয়ের আমায় ফোন করে যে দাদা কেমন আছো, ভালো আছো? তো প্রাণটা জুড়িয়ে গেল। তো ভাইয়ের সঙ্গে প্রতিদিনই কম বেশি গল্প আড্ডা হয়, খুব ভালো ভাই, সোনা ভাই আমার। ভাইও কষ্টে আছে, বাড়ি ভাড়া করে আছে। তো যাই হোক গিয়ে, আমার ভাই হচ্ছে সরোজ মুখার্জি ভাইয়ের নাম, আমার ভাইয়ের নাম সরোজ মুখার্জি। ভাইয়ের একটা ছোট পুটকি সন্তান আছে। তো যাই হোক গিয়ে আমি ভাইকে বলেছি যে তোর কোনো চিন্তা নেই, রিল্যাক্সে থাক, তোর দাদা আছে বলে এটা ভাববি না যে তো সব নিয়ে নিতে এসছে, ছি, ওরকম দাদা নয় আমি একটু অন্যরকম দাদা, যার সঙ্গে ওই পরিবারের রক্তের সম্পর্ক থাকতে পারে কিন্তু ওই মানসিকতার কোনো রকম সম্পর্ক নেই। তো ওইগুলোর গল্প করতে করতে একদিন ব্যাথরেতে যেহেতু পিসেমশাই বললো যে এরকম মিটিং আছে, তো যথারীতি মিটিংয়ের দিন সন্ধেবেলায় আমি ফোন করে জানতে চাই যে মিটিং হয়েছে কি না, অর্থাৎ সেই সময় মিটিংটা চলছিল। মজার বিষয়, সেই সময় মিটিংটা চলছিল আর পিসেমশাই ফোন কলটা কাটার জায়গায় রিসিভ করে ফেলেছিল অজান্তে, জানে না, অজান্তে রিসিভ করে ফেলেছিল। এখন ওখানে যে মিটিং হয়েছে সেটা আমি তো ফোনের প্রান্তে আছি, শুনতে পাচ্ছি। প্রথমে বলেছিলাম একটুখানি দুঃখ লাগলো, কেননা আমার দিদিরা আমাকে মাতৃস্নেহে ফোঁটা দিয়েছে, আর ছর্দির ভাই ফোঁটা দেওয়াটা আবার একবার দেখো যে কতটা স্নেহ করে, কতটা ভালোবেসে ফোঁটাটা দিচ্ছে। তো আজকে তো যথারীতি যা হলো সেটা শুনলাম, দর দাম কথাবার্তা হলো, প্রমোটিংয়ে কে কী বললো না বললো শুনলাম। আমাকে না জানিয়ে অজান্তে গোপনে করা হচ্ছে, ঠিক আছে, সেটাও করুক, এটা আমি চাই করুক, মোট কথা এতে আমার না নেই, অজান্তেই করুক। তা রাজুকে, আমার
মেজ কাকুর ছেলেকে বললাম যে এরকম কথা হয়েছে, এ করছে। এখন রাজু, ওর তো কেউ নেই, ওই রাজু রঞ্জু সব একসঙ্গেই বেড়ে ওঠা, সব বন্ধুর মতো, আপদে বিপদে একভাবে একে অপরের পাশে থেকে ছোটোবেলার দিনগুলো খুব টাফ জীবন গেছে, বেড়ে ওঠে। এখন ওরাও কথাবার্তা আমার থেকে রাজু হয়তো যেটা শুনেছে সেটা শুনে আবার রঞ্জুদাদাকে বলেছে, রঞ্জুদাদা আবার ছোটো কাকাকে বলেছে, ছোটো কাকা আবার বড় পিসির মেয়েকে বলেছে। তার মধ্যে ছোটো কাকা আবার আমায় ফোন করলো, ফোন করে বললো যে এরকম বেতনের জন্য কাজ হচ্ছে না, বেতন কাজ করতে দিচ্ছে না। বেতন আবার একটা নতুন ঠ্যাংরা বার করলো, ঠ্যাংরা বার করলো। ওরা কত কি হবে জানি না, আমাদের G+3 ওপর আমাদের বড় পিসির ছোট মেয়েকে দিদিরা বলেছে যে এরকম নাকি ছর্দি নাকি যা মিটিং হয়েছে তার ভয়েস করে নাকি আমাকে পাঠিয়েছে। এখন দিদিরা ছর্দিকে ছোট বড় দুটো কথা বলেছে, 8:30 9টার সময় আমায় ফোন করেছে। এটা শুনে আমার খুব কষ্ট হলো। তার কারণ হচ্ছে ছর্দিকে আমি খুব ভালোবাসি, বড়দি মেজদি যতটা ভালোবাসি ছর্দিকে ততটাই ভালোবাসি, কেননা এদেরকে আমি ছোটো থেকে পাইনি। ছোটোবেলার জীবনটা কিন্তু অন্যরকম জীবন। আজকে হচ্ছে বৃদ্ধ আমরা কেউ নয়, কিন্তু 50 ক্রস করে যাওয়া মানে বস কোনো অংশেই কম নয়। আমরা 50 দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। এখন এইগুলো শুনতে কারোর কি ভালো লাগে? অতি অবশ্যই যারা হাসি মজা ফানি নিয়ে থাকে। তো যাই হোক গে, প্রত্যেককে বলছি তোমাদের সুবুদ্ধি হোক, সুচিন্তা তোমাদের হোক। এখন দিদিরা ছর্দিকে বলছে যে এরকম তোর জন্য ক্যান্সেল হয়ে গেছে। আদৌ সেসব কোনো কারণ নয়। কারণ হচ্ছে একটাই, ওখানে যতটুকুনি জায়গা আছে তার মধ্যে 2 জন মাত্র মানুষ ফ্ল্যাট নেবে, বাকি লোক টাকা নিয়ে চলে যাবে। এই ভিডিওর মাধ্যমে ওখানে যে প্রমোটার, আগে বলেছিলাম শিবু অধিকারী, প্রমোটার সঙ্গে আমার দীর্ঘদিন কথাবার্তা হয়েছে। তো এই ভিডিওর মাধ্যমে শিববাবুকেও বলছি, আমিও ওখানে গেছি, অন্য লোক দেখিয়েছি বর্তমান ভ্যালুয়েশন, মার্কেট ভ্যালুয়েশন কী। তো আমি বলছি যে মৌখিক কথার উপরে না গিয়ে ব্যাপারটাকে এইভাবে ডিটেড না করে একদম পেপার ওয়ার্কসের ভেতরে যান। শিববাবুকেও বলছি যে যারা অর্থ নিয়ে ওখান থেকে ছেড়ে বেরিয়ে আসতে চাইছেন, আপনি পয়সা খরচ করে প্রমোটিং করবেন, সেই প্রমোটিং হয়ে প্রত্যেকের ভাগে যতটুকুনি করে স্কোয়ার ফুট জায়গা পড়বে তার ডেভেলপমেন্ট অর্থ আপনি তাকে দেবেন। তা আপনি পাবেন কোথায় মশাই? হতে পারে আপনি প্রমোটার, কিন্তু এ তো নয় আপনি দান চত্বর খুলে বসে আছেন। তা আমার সেই প্রমোটার দাদাকেও বলা যে আপনি পেপারস ওয়ার্কের মাধ্যমে সুষ্ঠুভাবে কে কী বলছে, কে করতে চাইছে আর কে করতে চাইছে না, জগাখুচির ব্যাপারের মধ্যে যাওয়ার দরকার নেই। আপনি ক্লিয়ার হন, আপনি ওখানকার ভ্যালুয়েশান তুলুন, ভ্যালুয়েশান তুলে ওখানকার যা জমির যা মূল্য আছে সেই জমির মূল্য সবাইকার সামনে একদম ক্লিয়ার করে দিন যে এই বর্তমান ভ্যালুয়েশান। এবার যদি তোমরা এই জমি অবস্থায় টাকা নিতে চাও তো তোমাদের এতটা জায়গা, এই জায়গার দাম হচ্ছে এই তোমরা নিয়ে নাও, তোমাদের অংশ ছেড়ে দাও। ক্লিয়ার কথা, 1 সপ্তাহের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে। আর যারা থাকতে চাইছে তাদের সঙ্গে এগ্রিমেন্ট করুন, সেটা আপনি যেটা ভালো বুঝবেন, আপনি বিজনেসম্যান, আপনি তাদের সঙ্গে এগ্রিমেন্ট করুন। সবাইকার সঙ্গে এগ্রিমেন্ট করে কেউ যাবেও না, সবাই সামনে এক কথা বলবে, পেছনে এক কথা বলবে, এতে কোনো সলিউশন হবে না। সলিউশনের রাস্তায় প্রত্যেককে বলছি হাঁটো। কেউ যদি ফ্ল্যাট তৈরি হওয়ার পর যদি ভাবে যে আজকে বর্তমান ভ্যালুয়েশান এই টাকা আমার লাগবে,
তাহলে আমি সই করব, নচেত করব না, বলতেই পারে। তো আপনি এক কাজ করুন, আপনি তার ফ্ল্যাট, তাকে বলুন যে ফ্ল্যাট তৈরি হবার আগে টাকা নেবে কি পরে টাকা নেবে। যে আগে টাকা নিতে চাইছে তাকে তার অতটুকুনি অংশ ফেলে রেখে দিন। আমাদের জমির যা শেপ আছে তাকে তার অংশ সে যখন তখন বিক্রি করে তার প্রয়োজনীয় টাকা সে নিয়ে নিক। আর যে টাকা নিতে চাইছে নিয়ম মেনে তাকে আপনারা টাকা দিয়ে দিন। দিয়েই বাড়ির এ খারাপ ও ভালো, ওর জন্য কাজ হচ্ছে না, ওর জন্য কাজ হচ্ছে, আদৌ কিছুই হচ্ছে না, শুধু কথা হচ্ছে। তাই কথাগুলোর মধ্যে জটিলতা না বাড়িয়ে একটা জিনিস কিন্তু আবারও বলছি, ওখানে দুটো মাত্র মানুষ, দুটো মতভেদ, দুটো মাইন্ড কাজ করছে। একটা মাইন্ড হচ্ছে ওই বাড়িকে ডেমোলিশ করে ভেকেট করে দেওয়া জায়গাটা, আর একটা মাইন্ড হচ্ছে ডেভেলপমেন্ট করা, ভালোভাবে বাদবাকি জীবনটা সুস্থভাবে কাটানো। এই দুটো মানসিকতার লড়াই চলছে। এই দুটো মানসিকতার যাতে টুইস্ট হয়, এক জায়গায় এসে যাতে সুন্দরভাবে কাজ হয়, সেটা করুন। তাতে যারা আজকে পৃথিবীতে নেই তাদের আত্মাও শান্তি পাবে। এই লড়াইয়ের মধ্যে থেকে অসুস্থ হয়ে গিয়ে, অ্যাকচুয়ালি লড়াই হচ্ছে জীবনের ক্ষতির কারণ। অপরের নাক কাটতে গিয়ে নিজের যাত্রা ভঙ্গ করবেন না কেউ। আর দিদিদেরকে বলছি এই ভিডিওর মাধ্যমে, ছর্দিকে যেন কেউ কিছু বলিস না। ছর্দির বলার জন্য যে কাজ হয়নি এরম কোনো কারণ নেই। কাজ করার থাকলে পুচু যদি বাধার কারণ হয়, তোরা যা টাকা পাবি পুচু তো তাই টাকা পাবে, 1 টাকাও তো কম টাকা নয়। তাহলে এই বাধা শব্দটা আসছে কেন? তোরা প্রত্যেকে বড় হয়েছিস, তোরা কেউ ছোট নয়। আজকে এরম ধরনের কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করলে আগামী দিনে ছোটরা লজ্জিত হবে। তো যাই হোক গে, জয় হিন্দ, বন্দে মাতরম। তোমরা কেমন আছো? ভালো আছো, সুস্থ আছো? আমার ছোটো কাকু আমার ফোন ধরেনি। হ্যাঁ, টাটা, বাই বাই, গুড বাই।